লেখক আশিস মণ্ডলের হয়তো তোমারই জন্য। একদম লেট করবি না কিন্তু, ঠিক সন্ধে 6টার মধ্যে যেন চলে আসবি। তুই আসবি, তারপর কেক কাটবো। বুঝতেই পারছিস তোর উপর কতটা রেসপন্সিবিলিটি। মনে থাকবে তো ঠিক সন্ধ্যা। মোবাইলের ওপার থেকে কথাগুলো অনুপমকে বলছিল তার খুড়তুতো বোন পর্ণা। কথা শেষ না হতেই বিরক্তির সুরে অনুপম বলল, আরে বাবা, আর কতবার বলবি বলতো? বলছি তো পৌঁছে যাব, আর কতবার বলবি বল? এবার রাস্তায় যদি ট্রাফিকে আটকে যাই সেটা আলাদা কথা। আমি তো আর স্পাইডারম্যান নই যে জাল ফেলবো আর ঝুলতে ঝুলতে পৌঁছে যাব। পর্ণা হেসে বলল, আচ্ছা বাবা, কুল কুল, আর বলছি না। তুই আসবি আমি সেটা জানি। তোর একমাত্র বোনের বার্থডে বলে কথা, দাদা হয়ে না এসে পারবি না। হ্যাঁ রে, এবার পাকামিটা বন্ধ কর। আচ্ছা রাখ, ক্লাস আছে এখন। এমনিতেই কেমিস্ট্রির ইকুয়েশনগুলো মাথায় গুলিয়ে যাচ্ছে। আমি সময় মতন পৌঁছে যাব, পরে কথা হবে, ছাড়ছি এখন, বলল অনুপম। টাটা রে, বলেই ফোনটা কেটে দিল পর্ণা। পর্ণা অনুপমের কাকাতো বোন। অনুপম পর্ণার থেকে 2 বছরের বড় হলেও ওদের মধ্যে সম্পর্কটা ঠিক বন্ধুর মতোই। পর্ণা আর্ট কলেজের ছাত্রী, আঁকার হাতটাও বেশ দারুণ। আর এদিকে অনুপম প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে মাস্টার্স করছে। সেই সূত্রে সে বর্তমানে কলকাতাতে হস্টেলে থেকে পড়াশোনা করে। অনুপম পর্ণা ছোটবেলা থেকেই একসাথে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে কৃষ্ণনগর শহরে। পর্ণার যখন ক্লাস 9, তখন তার কাকার মানে পর্ণার বাবা কর্মসূত্রে কল্যাণী চলে যায়। তারপর তারা ওখানেই পাকাপাকিভাবে ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে থাকতে শুরু করে। আজ 21 বছর পূর্ণ হলো পর্ণার। সেই উপলক্ষে একটা ইভিনিং পার্টির আয়োজন করেছে তার বাড়িতে। এদিকে পর্ণা আগে ভাগেই বলে দিয়েছে অনুপমকে যে আর যাই হোক সন্ধ্যা 6টার বেশি যেন দেরি না হয়। তাই অনুপম দুপুর 3টের ট্রেনটা ধরার জন্য হস্টেল থেকে বেরিয়ে পড়ল। শিয়ালদা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে অনুপম। হাতের ঘড়িতে বারবার সময় দেখতে দেখতেই ট্রেন আসার খবর ঘোষণাও করে দিল ইতিমধ্যে। অনুগ্রহ করে শুনবেন, ডাউন শিয়ালদা ও রানাঘাট লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। পর্ণাকে ফোন করলো অনুপম। হ্যালো পর্ণা, হ্যাঁ এই ট্রেনের জন্য ওয়েট করছি রে। দুপুর 3টের ট্রেন। এই তো এখনই ঢুকে যাবে ট্রেন। চিন্তা করিস না, সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ আচ্ছা রাখছি। হ্যাঁ ঠিক আছে, বাই। আচ্ছা সাবধানে আয়, নেমে ফোন করিস কেমন? বাই। ফোনের ওপার থেকে বলল পর্ণা। মিনিট 2-এর মধ্যে ট্রেন প্ল্যাটফর্মে আসতে না আসতেই প্ল্যাটফর্মটা ভরে গেল ছোট ছোট কালো মাথার ভিড়ে। ট্রেনের প্যাসেঞ্জারেরা নামছে হুড়োহুড়ি করে, তাতে কোনো সন্দেহ নেই। আর তার সাথে হুড়মুড়িয়ে ট্রেনে ওঠার যুদ্ধ। আমাদের দেশের লোকাল ট্রেনের হুড়মুড়িয়ে ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠে একটা সিট দখল করা আর যুদ্ধে জয়লাভ, এর থেকে কম কিছু নয়। যাই হোক, একরকম ঠেলে ঠুলে উঠতে হবে, এটা অনুপম এতদিনে যাতায়াতে বেশ ভালোই বুঝে গেছে, তাই সেও প্রস্তুত। প্যাসেঞ্জার মোটামুটি নেমে গেছে, এবার অনুপমে ট্রেনে ওঠার পালা। ট্রেনের ফ্লোরে কোনো রকম একটা পা দিতেই আর একটা পা দিয়ে উঠতে যাবে, এমন সময় পেছন থেকে ভিড়ের একটা জোরে ধাক্কা লেগে হুমড়ি খেয়ে প্রায় পড়তে যাবে। এমন সময় সামনে দাঁড়ানো এক যাত্রীর কাঁধের উপর হুমড়ি খেয়ে পড়ে কোনো রকম সামলে নিল নিজেকে। হোয়াট ননসেন্স! দেখে উঠতে পারেন না? আপনার তো কোনো ম্যানার্স নেই দেখছি। এই করতে ট্রেনে ওঠেন নাকি? অসভ্যর মতো গায়ে পড়ছেন। অনুপমের উদ্দেশ্যে কথাগুলো বলল একটি মেয়ে। দেখে তো মনে হচ্ছে কলেজ ছাত্রী, বয়স 20-21 বড় জোর। কলেজ ব্যাগটা সামনের দিকে ঝোলানো, পরনে জিন্স আর টপ। রেগে গজগজ করে তাকিয়ে আছে অনুপমের দিকে। সরি, আপনার ভুল হচ্ছে। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, পেছন থেকে ধাক্কা দিল, আমি আর ব্যালেন্স সামলাতে পারিনি। কাইন্ডলি কিছু মনে করবেন না, একটু নরম সুরে লজ্জিত হয়ে বলল অনুপম। মেয়েটি তখনও অনুপমের দিকে তাকিয়ে, হ্যাঁ আপনাদের মতো ছেলেদের চেনা আছে, মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়া স্বভাব। আসলে আপনার মতো কিছু ছেলেরা এই সুযোগ নিতে ট্রেনে ওঠে, বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল মেয়েটি। কি আশ্চর্য, আমি কেন আপনার গায়ে পড়তে যাব? ট্রেনে এত ভিড় বুঝতেই তো পারছেন, বলল অনুপম।
মেয়েটি তখনও ভ্রুজোড়া কুঁচকে অনুপমের দিকে তাকিয়ে বলল, এত ছেলে যাত্রী থাকতে বেছে বেছে কেন আমার মতো একটা মেয়ের কাঁধেই আপনার হাত পড়ল? এসব ইললজিক্যাল কথা আমাকে শোনাবেন না। অনুপম কাকে দোষ দেবে, পেছনের ভিড়কে নাকি মেয়েটিকে নাকি নিজেকে বুঝতে পারছে না। এমনিতেই একটু লাজুক প্রকৃতির ছেলে, ঝগড়া ঝামেলা করা ঠিক আসে না। আর মেয়েটাকে কিভাবেই বা বোঝাবে যে সে এক ভদ্র মার্জিত ছেলে? ওরকমভাবে ধাক্কা লাগাটা অনিচ্ছাকৃত, তার কোনো উদ্দেশ্য ছিল না। ইতিমধ্যে ট্রেনের যাত্রীদের অনেকেই অনুপমের দিকে আর চোখে দেখতে শুরু করেছে দেখে সে মনে মনে ভাবল, পাবলিক প্লেসে বেশি কথা না বাড়ানো ভালো। ভেবে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার অযথা চেষ্টা করল না। তাই আর বেশি তর্কে না জড়িয়ে গিয়ে বলল, আসলে আচ্ছা সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। শুধু মনে মনে বলল, কি এমন রূপসী কন্যা, আমি ইচ্ছে করে ওনার গায়ে হুমড়ি খাবো। খেয়ে দে যেন আর কাজ নেই, আজব মেয়ে একটা। এইসবের চক্করে বসার সিটটাও পেলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া ছাড়ার উপায় নেই। বন্ধুরা ঠিকই বলে, মেয়েদের পাল্লায় পড়তে নেই। ট্রেন সবে দমদম ছাড়ালো। মেয়েটি অনুপমের পাশেই দাঁড়িয়ে। ট্রেনে ভিড়ও হয়েছে এমন যে দাঁড়ানোর জায়গা পাওয়াটাও যেন শত জন্মের পুণ্যের ফল। মেয়েটি একবার আর চোখে অনুপমের দিকে তাকিয়ে মনে মনে বলল, ছেলেটাকে দেখে ভদ্র মনে হচ্ছে, একটু বেশি রিয়াক্ট করে ফেললাম মনে হয়। হয়তো উনি সত্যি উপায় না পেয়ে আমার কাঁধে হাত দিয়েছিলেন। একবার কথা বলে কি দেখব ছেলেটা কেমন? না না থাক, তার দরকার নেই, যা হওয়ার মিটে গেছে, চেনা নেই জানা নেই। ঠিক তখনই অনুপমও আর চোখে একবার মেয়েটার দিকে তাকালো আর মনে মনে বলল, বাপরে কি মেজাজ! ছেলেরা এতই যখন খারাপ তো লেডিস কামরাতে উঠলেই তো পারে, খামোখায় ভিড়ে কি দরকার ওঠার এখানে? এসব ভাবতে ভাবতে ট্রেন ইতিমধ্যে ব্যারাকপুর স্টেশন ছাড়িয়ে গেছে। তারা দুজন যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা সিট খালি হতে দুজন দুজনের দিকে তাকালো কে বসবে সিটে। এই নিয়ে একটা ছোট্ট কনফিউশন আর কি। মেয়েটি অনুপমকে বলল, আপনি বসুন। না না আপনি বসুন, আমি দাঁড়িয়েই ঠিক আছি, গম্ভীর সুরে বলল অনুপম। মেয়েটি মনে মনে ভাবল, ছেলেটা সত্যি মনে হয় দুঃখ পেয়েছে। রাগের মাথায় কি না বলে দিলাম। অনুপমের চরিত্র স্বভাব তার চেহারাতে ধরা দেয়। বেশ শান্তশিষ্ট স্বভাবের চেহারা, চোখে গোল ফ্রেমের চশমা, একগাল ভর্তি দাড়ি, তার মুখে বেশ একটা সতেজ ভাব আছে। আর যাই হোক, ট্রেনে উঠে মেয়েদের সাথে দুর্ব্যবহার করবে এরকম অন্তত দেখে মনে হয় না। ঘড়িতে ঠিক 4:20 ট্রেন ইতিমধ্যে কল্যাণী স্টেশন এসে গেছে। অনুপম নামার জন্য গেটের কাছে গিয়ে দাঁড়ালো। অনুপম লক্ষ্য করল মেয়েটিও কল্যাণী স্টেশনে নামার জন্য তার পেছনে এসে দাঁড়িয়েছে। ট্রেন স্টেশনে ঢুকতেই প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর ভিড়ের মধ্যে মিলিয়ে গেল দুজনে। অনুপমের কাকার বাড়ি স্টেশন থেকে টোটোতে 15 মিনিটের রাস্তা। তার একমাত্র বোনের জন্মদিন, তাই স্টেশন থেকে নেমে একটু হেঁটেই একটা বড় গিফটের দোকানে গেল সে। দোকানটার নাম কম বেশি সবাই জানে, দ্য গিফট হাউস। সেখান থেকে পছন্দ করে পর্ণার জন্য একটা গিফট কিনে টোটো ধরল তার কাকার বাড়ির উদ্দেশ্যে। ওদিকে পর্ণার বাড়িতে সকাল থেকে আয়োজনের তোড়জোড় লেগেই আছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোনে কত কেউ যে উইশ করছে তার ঠিক নেই। সন্ধ্যার মধ্যেই পর্ণার পুরনো ফ্রেন্ডরা চলে আসবে, কিন্তু পর্ণার মন খারাপ, কারণ তার বেস্ট ফ্রেন্ড ঋষিতা এখনও আসেনি। পর্ণা ফোন করলো, হ্যালো ঋষিতা, আরে কখন আসবি তুই? তোর জন্য ওয়েট করে করে আমার নিজের ওয়েটটাই বেড়ে গেল রে। ঋষিতা ফোনের ওপার থেকে হেসে বলল, আমি কোথায় জানিস? কোথায়? বলল পর্ণা। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠতেই ঋষিতা হেসে বলল, দরজাটা খুলবি নাকি বাইরেই দাঁড়িয়ে থাকবো? ও আমার সাথে চালাকি? বলেই প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলো তার বেস্ট ফ্রেন্ড ঋষিতা। হ্যাপি বার্থডে মাই সুইট ফ্রেন্ড। একগাল হেসে দুজন দুজনকে জড়িয়ে ধরল। কিরে, আসতে অসুবিধা হয়নি তো? বলল পর্ণা। না রে, অসুবিধা হয়নি একটুও, ট্রেনে একটু ভিড় ছিল, এই একটু ঝক্কি আর কি। পর্ণার মাকে দেখে ঋষিতা বলল, আন্টি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, পর্ণার মুখে তো সব সময় তোমার কথা শুনি আমরা, তোমার আকার প্রশংসাও সব সময় করে জানো তো। হালকা হেসে ঋষিতা বলল, না না আন্টি, অতটাও কিছু না। পর্ণা একটু বেশি বেশি বাড়িয়ে বলে, আচ্ছা যাও ঘরে গিয়ে বসো, গল্প করো, অনেক দূর থেকে আসছো, রেস্ট করো। বলে পর্ণার মা কিচেনের দিকে চলে গেল।
তুই এসেছিস, আমার যে কি আনন্দ হচ্ছে আর বলার ভাষা নেই। এখন ওই বাদরটা যে কখন আসবে কে জানে, বলল পর্ণা। কোন বাদর? অবাক হয়ে জিজ্ঞেস করল ঋষিতা। কে আবার? আমার ওয়ান অ্যান্ড অনলি দাদা, বলে হাসতে লাগলো। ও, তোর সেই সবজান্তা দাদা? তোর মুখে শুনেছি অনেকবার, চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়নি, বলে মুখ টিপে হাসলো ঋষিতা। হ্যাঁ আসুক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোর সাথে পরিচয় করিয়ে দেব আমার সিঙ্গেল দাদার চোখ তোর মতো রূপসীকে দেখে যদি ভিড়মি না খায় তো কি বলেছি, বলে হা হা করে হেসে উঠল পর্ণা। লজ্জা পেল ঋষিতা, বলল প্লিজ থাম তো, রাম না জন্মাতেই তোর রামায়ণ লেখা স্টার্ট হয়ে গেল, যত সব আজগুবি। এইসব কথাবার্তার মাঝে হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। পর্ণা, একটু এদিকে আয় মা। ঘরের ভেতরে পর্ণাকে ওর মা ডাকতেই পর্ণা বলল, ঋষিতা দেখ তো কে এলো, একটু দরজাটা খুলে দে, বলে সে ঘরের মধ্যে চলে গেল। কলিং বেলটা বাজছে তখনও। ঋষিতা দরজাটা খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল তার। শুধু বিস্ময়ে মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, আপনি? দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভ্রু জোড়া কুঁচকে বলল, আপনি এখানে? দরজার উপরে ঘরের নাম্বারটা মিলিয়ে নিল একবার, সবই ঠিক আছে, কোনো ভুল রুমে নক করেনি। ঠিক তখনই পর্ণা এসে ঋষিতার পেছনে দাঁড়িয়ে হেসে বলল, কি রে, আমার দাদাকে বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? ভেতরে আসতে বল। এবার ঋষিতার আর কিছু বুঝতে বাকি রইল না। এটাই পর্ণার ওয়ান অ্যান্ড অনলি সব জানতা দাদা, যার সাথে কয়েক ঘন্টা আগে ট্রেনে বেশ ভালো মতোই পরিচয় হয়ে গেছে। অনুপম ভেতরে ঢুকে গিফটটা পর্ণার হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে মাই ডিয়ার সিস, অনেক বড় হ, আর তাড়াতাড়ি যেন তোর বিয়ে হোক এটাই চাই, বলে জোরে জোরে হাসলো অনুপম। উফ, এসেই তোর শুরু হয়ে গেল, ঘরে আয়, বস আগে, অনেক জার্নি করে এসেছিস, বলল পর্ণা। একটা নিঃশ্বাস ফেলে বলল, জার্নি হলো, আরো অনেক কিছুই হলো, আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে বুঝলি। পর্ণার মা অনুপমকে দেখে বলল, এই যে বোনের দাদা, এখন তোমার আসার সময় হলো? তোমার একটা মাত্র বোন, তোমার কাকা সব দিক সামলাতে হিমশিম খাচ্ছে। অনুপম বলল, আসলে কাকিমা, ইউনিভার্সিটির এত চাপ, এখন সব সামলে আসতে হলো, ভেবেছিলাম আসতেই পারবো না, তা যাই হোক আসতে পারলাম শেষমেশ, এটাই ভালো। তোমার শরীর কেমন আছে বলো? পর্ণা বলছিল তুমি নাকি সারাদিন উপোস করে পুজো করে শরীর খারাপ করছো। তুমি পর্ণার কথা বাদ দাও, ও সব কিছুতে বেশি চিন্তা করে, বলল পর্ণার মা। আর যাই হোক, নিজের শরীরকে কষ্ট দিয়ে পুজো করার কোনো মানে হয় না। আমরা তো ভগবানের সন্তান, সন্তান না খেয়ে শরীর খারাপ করলে ভগবানও খুশি হন না, বলল অনুপম। হ্যাঁ বাবা, সব ঠিক আছে, তুমি ঘরে গিয়ে রেস্ট করো, যাও। পর্ণা অনুপমকে ঘরে নিয়ে গেল। অনুপম ঘরে ঢুকে দেখল ঋষিতা ঘরের একটা চেয়ারে বসে ফেসবুক স্ক্রোল করছে। অনুপমকে ঘরে ঢুকতে দেখে ফোনটা অফ করে দিল। ঘরে ঢুকে পর্ণা ঋষিতাকে দেখিয়ে অনুপমকে বলল, এটা আমার সব থেকে মিষ্টি ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড ঋষিতা, আমরা একসাথে আর্ট কলেজে পড়ি। ঋষিতা একটু ইতস্ততভাবে অনুপমের দিকে তাকিয়ে বলল, আপনার গল্প পর্ণার মুখে অনেক শুনেছি। এবার অনুপমের কাছে সব কিছু জলের মতো পরিষ্কার। শেষমেশ কিনা পর্ণার বেস্ট ফ্রেন্ডের সাথে এমনটা হলো। তাদের যে আবার এইভাবে দেখা হবে, এটা অনুপম ও ঋষিতা কেউ কল্পনাও করতে পারেনি। অনুপম ঋষিতার দিকে তাকিয়ে কৃত্রিম হেসে বলল, আমি অনুপম, অনুপম রায় নই, অনুপম বাগচি। ঋষিতা শুধু একটু হাসল, কিন্তু অনুপমের দিকে তাকালো না। পর্ণা ব্যঙ্গ সুরে বলল, তো আমার সব জানতা দাদা, আপনার আসতে প্রবলেম হয়নি তো? অনুপম ভ্রু কুঁচকে বলল, বেশি গিন্নিমো করো না, এমনিতেই মুডটা ঘেটে আছে। পর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে তোর মুড আবার কে ঘেটে দিল? অনুপম একটা চেয়ার টেনে নিয়ে বসে বলল, পর্ণা, আর জানিস একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে আমার, বলতে পারি সেরম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো পর্ণা। আর বলিস না, শিয়ালদা স্টেশনে ট্রেনে ওঠার সময় ব্যালেন্স না সামলাতে পেরে এক ভদ্রমহিলার কাঁধে হাত দিয়ে ধরেছিলাম, তাও অনিচ্ছাকৃতভাবে। ব্যাস, কথাগুলো বলতে বলতে আর চোখে কয়েকবার ঋষিতার দিকে তাকালো অনুপম। পর্ণা বলল, তারপর? তারপর আর কি, যা হওয়ার তা হলো। সে ভদ্রমহিলা রেগে মেগে রণচণ্ডী হয়ে আমাকে কয়েকটা ফ্রি অ্যাডভাইস দিল। পর্ণা হা হা করে হেসে উঠে বলল,
শেষমেশ তোর সাথেই হলো। সে ভদ্রমহিলা যে তোকে একটা চর কষিয়ে দেয়নি, এটাই তোর ভাগ্য ভালো। অনুপম এবার পর্ণার দিকে ভ্রুকুচকে বলল, কেন চর কষাবে কেন? কেউ ব্যালেন্স হারাতেই পারে। একটা মেয়ে যদি কোনো ছেলের কাঁধে হাত দিত, আমার তো মনে হয় কোনো ছেলে চর কষাবে না। এই নাকি তোরা মানে মেয়েরা ইকুয়াল রাইটস চেল্লাস? তোরা মেয়েরা ছেলেদের মতো উদার নোস? পর্ণা ঘাড় নাড়িয়ে বলল, তা অবশ্য ঠিক, কিন্তু এখনকার বেশিরভাগ মেয়েরাই এরম। কি আর করবি, অত আর কে ভেবে দেখে বল। ঋষিতা এতক্ষণ চুপচাপ দুজনের কথা শুনছিল। হঠাৎ রেগে উঠে পর্ণার দিকে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, কেন রে, তুই আমার জায়গা থাকলে কি করতিস শুনি? মুচকি হাসতিস নাকি আদর করে দিতিস শুনি? পর্ণা বলল, ওয়েট, তোর জায়গায় থাকতাম মানে? কথাটা যে ঋষিতা মুখ ফসকে বলে ফেলেছে সেটা অনুপম বুঝতে পারল। অনুপম ভেবেছিল ব্যাপারটা পর্ণার কাছে এই মুহূর্তে প্রকাশ করবে না। অনুপম পর্ণার দিকে তাকিয়ে একবার ঋষিতার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আসলে সেই ভদ্রমহিলা মানে হলো সে তোরই বেস্ট ফ্রেন্ড। ঋষিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো পর্ণা। দুজনেই কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকতে দেখে পর্ণা বিষয়টা এবার বুঝতে পারল। তারপর মুচকি হেসে তারপর একটু গম্ভীর গলায় অনুপমকে বলল, বুঝলাম, খুব জটিল ব্যাপার। তোদের সাথে যে এত কিছু হয়ে গেছে, যাক আমার ভালো হলো, নতুন করে আর পরিচয় করানো লাগলো না। হ্যাঁ রে, তোকে আর পরিচয় করিয়ে কাজ নেই, অনেক পরিচয় করে নিয়েছি। আচ্ছা তোরা গল্প কর, আমি কাকুর সাথে দেখা করে আসি। বলেই ঘর থেকে বেরিয়ে গেল অনুপম। তো কেমন মনে হলো আমার দাদা শুনি? হেসে জিজ্ঞেস করলো পর্ণা। হ্যাঁ ভালো, ভদ্র, একটু রাগী। ট্রেনে যেভাবে মুখটা গম্ভীর করেছিল, কিন্তু এখন যা দেখলাম। কথা শেষ হলো না, ইতিমধ্যে পর্ণার কিছু স্থানীয় বন্ধু বান্ধবরা চলে এলো। ততক্ষণে পর্ণাকে সবাই মিলে উইশ করলো, নানান রকম গিফট নিয়ে এসছে তার জন্য। বন্ধুদের সবার সাথে একে একে পরিচয় করিয়ে দিল সে। পর্ণা আজ খুব খুশি। গল্প আড্ডা হাসাহাসিতে মেতে উঠল সবাই। পর্ণার বান্ধবী তনিমা বলল, এই পর্ণা, তোকে কিন্তু আজ দারুণ দেখাচ্ছে, দিন দিন এত সুন্দর হচ্ছিস, গোপন রহস্যটা কি শুনি? পর্ণা বলল, তোরা আজকে প্লিজ এইসব বার খাওয়াস না আমায়। অনুপম হেসে বলল, না রে, তুই যে শেওড়া গাছের শাকচুন্নি সেটা আমি বিশ্বাস করি। পর্ণা রেগে বলল, আর তুই যে বাঁশ গাছের ব্রহ্মদত্তী সেটা আমিও বিশ্বাস করি। পর্ণার বন্ধু আকাশ বলল, আমার দাদু গল্প করত তাদের পুকুরের ধারে তালগাছে নাকি স্বামী স্ত্রী ভূত থাকতো, দাদু নাকি নিজের চোখে পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছে। ঋষিতা বলল, ভূত বলে কিছু হয় নাকি? ওসব মনের ভুল, যারা এসব নিয়ে দিন রাত ভাবে তারাই এসব দেখে। আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন না? ঋষিতার দিকে তাকিয়ে বলল অনুপম, এখনো বিশ্বাস করার মতো কোনো ঘটনা আমার সাথে ঘটেনি, তাই বিশ্বাসও হয় না, বলল ঋষিতা। পর্ণার বান্ধবী অদ্রিজা বলল, আমার পিসির বাড়ির ছাদে কে নাকি পায়ে নূপুর পরে ঘুরে বেড়ায়। পর্ণা এমনিতেই ভূতে ভয় পায়। বিরক্ত হয়ে বলে উঠল, উফ তোরা থামবি একটু, এটা বার্থডে পার্টি নাকি সানডে সাসপেন্সের হরর স্পেশাল চলছে? পর্ণার কথা শুনে আর ভয়ের মুখটা দেখে সবাই একসাথে হেসে উঠল। ঋষিতার সাথে অনুপমের চোখে চোখ পড়লেও তেমন আর কথা হলো না দুজনের। কিন্তু এই ঋষিতা আর ট্রেনের সেই রেগে গজগজ করে তাকানো ঋষিতার মধ্যে অনেক তফাৎ, সেটা অনুপম বুঝতে পারল। ঋষিতা শান্ত স্বভাবের মিষ্টি মেয়ে, কিন্তু যুক্তিবাদী, আর তার এই স্বভাব তাকে আরও সুশ্রী করে তোলে। পর্ণার বাবা এবার এসে বলল, অনুপম, পর্ণা এবার কেক কাটবে, তুই একটু এদিকে আয় বাবা, একটু সাজিয়ে গুছিয়ে দে। আচ্ছা কাকু, কোনো অসুবিধা নেই, আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি, বলে অনুপম উঠে ড্রয়িং রুমে চলে গেল। একটা টেবিলের ওপর কেকের বক্স খুলে তাতে অতি যত্নে মোমবাতি দিয়ে সাজিয়ে দিল সে। সবাই ঘিরে দাঁড়িয়ে পর্ণাকে। পর্ণার ডান পাশে অনুপম আর বাঁ পাশে ঋষিতা। একটা জিনিস অনুপম লক্ষ্য করছে, অনেকক্ষণ থেকে ঋষিতার পাশে একটা ছেলে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ঋষিতার সাথে ভাব জমানোর চেষ্টা চালাচ্ছে। ঋষিতাও হাসি মুখে ছেলেটার সাথে কথা বলছে, যেটা অনুপমের একদমই ভালো লাগছে না। ছেলেটার নাম সায়ক, পর্ণার বন্ধু। নে কেকটা কাট এবার, মেয়েরা 20-তে বুড়ি, তোর 21, দিন দিন বুড়ি হচ্ছিস, দেখুক সবাই। পর্ণাকে কথাটা বলে ঋষিতার দিকে তাকিয়ে হাসলো অনুপম। ঋষিতাও হাসলো, বলল, না না, আমার বান্ধবীকে এরকম বলো না, মোটেও বুড়ি না। ইয়াং দাদা আর বুড়ি বোন কখনো হয় নাকি?
কথা শুনে অনুপমের মনে হলো ঋষিতা যেন ট্রেনের ঘটনাটা মন থেকে মুছে ফেলতে চায়, যেন অনেক দিনের চেনা কারোর সাথে কথা বলছে। যাই হোক, মোমবাতি নেভানোর সাথে সাথে সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কেটে প্রথমে পর্ণা মা বাবাকে খাওয়ালো, তারপর অনুপম ঋষিতা দুজনে মিলে পর্ণাকে কেক খাওয়ালো। অনুপম ও ঋষিতাকে কেক খাওয়ালো। সেলফি, আড্ডা, হাসিতে এক সুন্দর সন্ধ্যার মুহূর্ত কাটালো সবাই। খাওয়া দাওয়ার পর্ব শেষ। পর্ণার বন্ধুরা যে যার বাড়িতে পৌঁছে গেছে ইতিমধ্যে। এখন রাত প্রায় 2টো। আকাশের পূর্ণ চাঁদ। এই জ্যোৎস্না রাতে গোটা শহর যেন আজ আলোর স্নানের আনন্দে মেতে উঠেছে। শরৎকালের মিষ্টি হাওয়া বইছে চারিদিকে, তাতে মিশে আছে একটা মন মাতানো নেশা, যে নেশায় কোনো প্রেমিক প্রেমিকা নিষ্পলকে কাটিয়ে দিতে পারে সারাটা রাত। ছাদে একটা চেয়ারে বসে অনুপম একটা সিগারেট ধরিয়ে চাঁদের দিকে তাকিয়ে বিভোর হয়ে কি যেন ভাবছে, আর ওপরের দিকে ধোঁয়াগুলোকে উড়িয়ে দিচ্ছে। ঘুরে ফিরে সে কেন যে ঋষিতার কথা ভাবছে নিজেও বুঝে উঠতে পারছে না। মেয়েটার মুখে একটা সারল্য আছে, যে সারল্য মুখটা বারবার না চাইতেও তার চোখে বারবার ভেসে উঠছে। কিছু কিছু মুখ এরকমই হয়তো হয়, যেসব মুখে ভেতরের মানুষটা বাইরে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, যেখানে কোনো লুকোচুরি জায়গা পায় না, যাদেরকে দেখে অনেক দিনের চেনা আপন কেউ মনে হয়। একজনের পায়ের শব্দে হঠাৎ তার ঘোর ভাঙল। পেছনে ঘুরে তাকিয়ে দেখল ঋষিতা। ঋষিতাকে দেখে হাতের জ্বলন্ত সিগারেটটা এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এ কি, তুমি হঠাৎ এত রাত্রে ছাদে এলে? ঋষিতা একটা নিঃশ্বাস ফেলে বলল, এলাম। মাথাটা ধরেছে খুব। মাথা ধরলে হাজার চেষ্টাতেও আমার ঘুম আসতে চায় না। হ্যাঁ, এটা আমার সাথেও হয়, বলল অনুপম। ছাদের কোণে অর্ধেক পোড়া সিগারেট থেকে তখনও ধোঁয়া উঠছে। ঋষিতা সেদিকে তাকিয়ে বলল, আমার না হয় ঘুম আসছে না, তাই ছাদে এলাম, কিন্তু তুমি এত রাতে কি করছো? অনুপম একটু লজ্জিত সুরে বলল, ওই হস্টেলের অভ্যেস আর কি। অভ্যেস তো বুঝলাম, কিন্তু স্বাস্থ্যটাও দেখতে হবে, তাই না? বলল ঋষিতা। হ্যাঁ জানি, কিন্তু কথা শেষ হলো না। কিন্তু কি? যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটা কেন যে মানুষ জেনে বুঝে খায় বুঝি না, একটু বিরক্তির সুরে বলল ঋষিতা। সিগারেট খাওয়াটা যে ঋষিতার পছন্দ নয় এটা অনুপম বুঝতে পারল। মৃদু স্বরে বলল, তুমি বুঝি সিগারেট খাওয়া পছন্দ করো না? না, যে জিনিস মানুষের ক্ষতি করে সেটা জেনে বুঝে না খাওয়া ভালো, বলল ঋষিতা। অনুপম কি যেন ভাবল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, তুমি যখন বলছো, আসলে আমিও ভেবেছি সিগারেট খাওয়া ছেড়ে দেব। ঋষিতা একটু অবাক হলো, তারপর হেসে বলল, আমার জন্য শুধু শুধু কেন ছাড়তে যাবে? আমি তো এইমাত্র পরিচিত হলাম। অনুপম চাঁদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কে যে কখন কিভাবে অপরিচিত থেকে পরিচিত হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। এই যেমন তুমি কয়েক ঘন্টা আগেই এক অপরিচিতের মতো একটা বাজেভাবে ট্রেনে আলাপ, আর এখন এত রাতে আমরা দুজনে ছাদে দাঁড়িয়ে গল্প করছি। ঋষিতা বলল, ট্রেনের কথা আর বলো না প্লিজ, ওসব ভাবলে এখন নিজেরই খারাপ লজ্জা দুটোই লাগছে। অনুপম ঋষিতার দিকে তাকিয়ে বলল, লজ্জা পেয়ে আর কাজ নেই। তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে যা করতো তুমিও সেটাই করেছো। সত্যি ট্রেনে কত রকমের মানুষ ওঠে, কার কি মনে আছে কেউ জানে না। ঋষিতা কোনো উত্তর দিল না, মোবাইলে কি যেন টাইপ করছে। মেসেজ আসা নোটিফিকেশনের শব্দ আসছে বারবার দেখে অনুপম বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? ঋষিতা মোবাইলে টাইপ করতে করতে বলল, আচ্ছা, পর্ণা তো তোমার বেস্ট ফ্রেন্ড, পর্ণা ছাড়া তোমার আর কোনো বেস্ট ফ্রেন্ড আছে? ঋষিতা এবার মোবাইলের স্ক্রিন থেকে চোখ তুলে বলল, হ্যাঁ, পর্ণা ছাড়াও আরও অনেকে আছে কলেজে, তারাও খুব ভালো বন্ধু। অনুপম ঋষিতার চোখের দিকে জিজ্ঞাসুভাবে তাকিয়ে বলল, আর স্পেশাল কেউ? ঋষিতা চোখ গোল গোল করে বলল, মানে? এত কিছু জেনে তুমি কি করবে শুনি? হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড নিয়ে তোমার এত কৌতূহল কেন? ঋষিতার থেকে এরকম পাল্টা প্রশ্ন পেয়ে হকচকিয়ে অনুপম বলল, না মানে ঠিক কৌতূহল নয়, এমনি জানতে ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। অনুপমের এরকম হকচকিয়ে যাওয়া দেখে ঋষিতা হালকা হেসে বলল, ইটস ওকে, সেই অর্থে আমার স্পেশাল কেউ নেই, যা আছে সবাই ভালো বন্ধু। আসলে এখনও সেরকম কাউকে স্পেশাল বানানোর মতো মানুষ খুঁজে পাইনি। হ্যাঁ, ভালোই করেছো, বেশি বন্ধু না করাই ভালো, বলল অনুপম।
হ্যাঁ, তাছাড়া কাউকে স্পেশালের জায়গাটা দিতে ভয় পাই। আমি এমনিতেই একটু ইমোশনাল মেয়ে। এখনকার সময় সেরকম ছেলে খুঁজে পাওয়া খুব কঠিন, যার সাথে নির্দ্বিধায় সবকিছু মন খুলে বলা যায়। আমার চিন্তা ভাবনার সাথে মিলবে কিনা সেটাও দেখার। স্পেশাল কাউকে বানালেই তো হলো না, আন্ডারস্ট্যান্ডিংটাও জরুরি। অনুপম ঘাড় নেড়ে বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক। যেখানে মনের মিল নেই, বন্ধুত্ব নেই, সেখানে কোনো সম্পর্কের মাধুর্যও নেই। সেটা যে শুধু প্রেমিক প্রেমিকা হতে হবে এমনটা নয়, স্বামী স্ত্রী, বাবা মা, সব সম্পর্কে বন্ধুত্বটা খুব দরকারি। ঋষিতা আরও বলতে শুরু করলো, আমাদের বান্ধবীদের তো দেখি অনেক সময় এই প্রেমের সম্পর্ক নিয়ে খুব হতাশায় থাকে। এসব দেখে আর ইচ্ছে হয় না কাউকে মনের সে জায়গাটা দিতে। এই বেশ আছি। অনুপম হালকা হেসে বলল, কিন্তু একটা সময় তো আসবেই যখন কাউকে না কাউকে সে জায়গাটা দিতেই হবে, তখন কি করবে? ঋষিতা একটু গম্ভীর গলায় বলল, জানি না কি হবে, কিন্তু চেষ্টা করব এমন কাউকে মনে জায়গা দিতে যেন সে আমাকে বোঝার চেষ্টা করে। আমাকে ঠিক কতটা বুঝতে পারে সেটা দেখে তারপর ভেবে দেখব। ঋষিতা মুচকি হেসে বলল, আচ্ছা আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। তোমার স্পেশাল কেউ নিশ্চয়ই আছে, নাম বলতে পারো, চিনলেও চিনতে পারি। অনুপম লজ্জা পেয়ে বলল, স্পেশাল কেউ নেই বলে এরকম বলো না। আসলে আমারও তোমার মতোই অবস্থা, সেরকম কাউকে এখনো পাইনি। অনুপম হেসে বলল, তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে মনের মতো কাউকে। ঋষিতা ভ্রু কুঁচকে বলল, কি করে জানলে? তুমি কি জ্যোতিষী নাকি? বলেই দুজনে হেসে উঠল একসাথে। জ্যোতিষী না হলেও কেউ তো আছে ঠিকই, যে তোমার মতো করেই ভাবে, তোমার মতো করে জীবনটাকে দেখে। বলেই দেশলাইয়ের কাঠিটা একটা ঠোকাতে জেলে উঁচু করে ধরল সে। এই আবছা আলোয় ঋষিতার মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনুপম। কেন জানি না অনুপমের মনে হচ্ছে এই সেই মুখ, যে মুখটা এতদিন ধরে সে নিজের মনের ক্যানভাসে এঁকেছে। তাতে যেন ঋষিতার তুলির রঙে আরও স্পষ্ট হয়ে উঠেছে। আচ্ছা, তুমি তো কেমিস্ট্রির ছাত্র, দেশলাই কাঠিতে কি এমন কেমিক্যাল থাকে যে এক ঠোকাতে আগুন জ্বলে ওঠে? দেশলাই কাঠির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল ঋষিতা। অনুপম আর একটা কাঠি বের করতে করতে বলল, এ আর কি এমন কঠিন প্রশ্ন? এই যে কাঠিটার মাথায় দেখছো, এটা হলো অ্যান্টিমনি ট্রাইসালফাইড আর পটাশিয়াম ক্লোরেটের মিক্সার। আর এই যে বক্সের সাইডে যেখানে টোকাটা মারছি, এখানে রেড ফসফরাসের সাথে কাচের গুঁড়ো মেশানো থাকে। বলেই একটা ঠোকাতে দেশলাই কাঠিটা জ্বালিয়ে দিল সে। অনুপমের হাত থেকে দেশলাই বক্সটা নিয়ে বলল, বুঝলাম। সত্যি আমাদের আশেপাশে ছোটোখাটো জিনিসগুলো থেকে আমরা কত কিছু শিখতে পারি। আচ্ছা, আজকের তোলা ছবিগুলো পাঠিয়ে দিও তো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও। এই আগে অনুপম একবার ভেবেছে ঋষিতার কাছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইবে, কিন্তু সাহস করে আর চাওয়া হয়নি। ঋষিতা যখন নিজে থেকে নাম্বারটা দিতে চাইল, এ যেন অনুপমের কাছে মেঘনা চাইতে জল, এরকম ব্যাপার। অনুপম আমতামতা করে বলল, হ্যাঁ হ্যাঁ দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। ঋষিতা অনুপমের হাত থেকে ফোনটা নিয়ে নিজেই নাম্বারটা সেভ করে দিল। ঋষিতা যে এত মিশুকে মেয়ে, আজ ছাদে না আসলেও হয়তো অনুপম জানতেই পারত না। এই ঋষিতা ট্রেনের মধ্যে সেই ভ্রু কুচকে তাকানো ঋষিতার মধ্যে বিস্তর ফারাক। একটা জমানো মায়া খেলা করে তার চোখ দুটোয়, এমন যেন সহজেই আপন করে নিতে পারে। অনুপম বলল, আচ্ছা কালকে আছো তো? ঋষিতা বলল, না, কালকে সকালেই বাড়ি চলে যাব, কলেজের কিছু কাজ বাকি আছে। আমিও কাল বিকেলেই হস্টেলে ফিরে যাব, বলল অনুপম। আকাশ থেকে মেঘের গুড়গুড় শব্দ ভেসে এলো। ঋষিতা শুনে বলল, মনে হয় বৃষ্টি নামবে। আকাশের দিকে তাকিয়ে অনুপম বলল, না না, মনে হয় কোথাও বিয়ে হচ্ছে, বাজি ফাটার আওয়াজ। ঋষিতা হেসে বলল, ভাদ্র মাসে কারোর বিয়ে হয়? শুনে অনুপম ঋষিতা দুজনেই হেসে উঠল। একটা হাই তুলে ঋষিতা বলল, আচ্ছা অনেক রাত হলো, এবার ঘুম ঘুম পাচ্ছে, ঘরে যাই। হ্যাঁ, আমার কিন্তু আর ঘুম পাচ্ছে না, তোমার সাথে গল্প করে ঘুমটা কেটে গেল। হেসে বলল অনুপম, আচ্ছা গুড নাইট, এবার ঘরে যাই। বলে ঋষিতা তার ঘরে চলে গেল। এতক্ষণ কথার মাঝে তারা কেউই বুঝতে পারল না তারা আপনি থেকে তুমি করে কথা বলছে। এখন রাত 3:15। অনুপম বিছানাতে কেবলই এপাশ ওপাশ করছে, কোনো মতেই তার ঘুম আসছে না। চোখের সামনে শুধু ঋষিতার মুখটাই ভেসে উঠছে বারবার, যেন মনের কল্পনাতে আঁকা ছবিটার সাথে এতক্ষণ গল্প করে আসলো। তার মনের কল্পনায় সেই ধোয়া ধোয়া মুখটার সাথে ঋষিতার মুখের হুবহু মিল। কিন্তু কেন এমনটা হচ্ছে, সে কেন ঋষিতার কথা এতটা ভাবছে, সে নিজেও জানে না। শুধু এটুকু জানে ঋষিতাকে নিয়ে ভাবতে তার ভালো লাগছে।
হোয়াটসঅ্যাপ খুলে ঋষিতার প্রোফাইলের ছবিটা দেখল। হলুদ শাড়িতে তার শরীরে যেন এক আলাদাই সৌন্দর্য খেলা করছে। সমুদ্রের মতো চোখ দুটোয় যে ভালোবাসা জমে আছে সেটা অনুপম বুঝতে পারছে, কিন্তু এই ভালোবাসা নেওয়ায় মনের মানুষ ঋষিতার নেই। অনুপম মনে মনে বলল, কেন আমি ঋষিতাকে নিয়ে এত ভাবছি? সে তো পর্ণার বন্ধু ছাড়া আর কিছুই নয়, তাহলে কেন বারবার? এসব কথা ভাবতে ভাবতে না জানি কখন ঘুমিয়ে পড়ল সে। পরদিন অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল ঠিক সকাল 7টায়। সকালটা বেশ সুন্দর আজ, মেঘমুক্ত নীল আকাশ, সকালের সূর্যের আলোয় ঝলমল করছে চারিদিক। ছাদের এক কোণে প্রতিদিনের অভ্যেস মতো পর্ণা কিছু যোগব্যায়াম করছে, আর তার পাশেই চায়ের কাপ হাতে ঋষিতা দাঁড়িয়ে সকালটা উপভোগ করছে। আজকে তোকে কিন্তু বাড়ি যেতে দিচ্ছি না, বাড়িতে কাকিমাকে ফোন করে দে যে বিকেলে বাড়ি যাবি, এক্সারসাইজ করতে করতে বলল পর্ণা। না রে, তুই বুঝতে পারছিস না, বাড়িতে অনেক কাজ, বলল ঋষিতা। সে কাজ পরেও করা যাবে, এই 7 সকালে তোকে বাড়ি যেতে দেব না, ব্যাস। গুড মর্নিং। অনুপমের গলা পেতেই সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো ঋষিতা। সে যেন তারই অপেক্ষা করছিল এতক্ষণ। ঋষিতা হেসে বলল, মর্নিং। অনুপম চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তার মানে আমি লেট করলাম? খুব ঘুমিয়েছি, আজ এক ঘুমেই সকাল। সাধে কি তোকে কুম্ভকর্ণ বলি বল? বলেই পর্ণা ও ঋষিতা দুজনেই গাল টিপে হাসল। পর্ণার কথাতে উত্তর না দিয়ে অনুপম ঋষিতাকে বলল, তুমি তো সকালেই বেরিয়ে যাবে তাই তো? কটার ট্রেন ধরবে? 11:20 ট্রেন আছে, ওটাই ধরবো, বলল ঋষিতা। শুনেই পর্ণা চোখ বড় বড় করে ঋষিতার দিকে তাকিয়ে বলল, তোকে যেতে দিলে তো তুই যাবি, আমি কিন্তু এক কথা বারবার বলবো না, আজ যেতে দেব না, ব্যাস। অনুপম বলল, কিন্তু আমাকে তো যেতে দিবি? আমি কিন্তু তোকে আগেই বলেছি আমি আজ বিকেলেই হস্টেলে ফিরে যাব। তুই তো জানিস এটাই আমার লাস্ট সেমিস্টার চলছে, খুব চাপ এখন। ওসব তো জানি না, একটা দিন থেকে গেলে তেমন কিছুই হবে না। আর তুই যদি একটা দিন না থাকিস বাবা রাগ করবে, কিন্তু ভেবে দেখ কি করবি। না, তুই আমাকে এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারিস না পর্ণা, বলল অনুপম। অনুপম ঋষিতার দিকে আর চোখে তাকিয়ে পর্ণাকে বলল, তোর বেস্ট ফ্রেন্ডই তো থাকছে না, আমি তো তাও বিকেল অবধি থাকবো বলছি। ঋষিতা একটু ভেবে তারপর বলল, আচ্ছা পর্ণা, আমি তাহলে বাড়িতে ফোন করে দিচ্ছি, এত করে বলছিস যখন, কিন্তু কালকে সকালে উঠেই বাড়ি যাব, কিন্তু আর আটকাতে পারবি না। পর্ণা বলল, না, কালকে আর তোদেরকে আটকাবো না, সকালেই চলে যাস, কিন্তু আজকের দিনটা থাক প্লিজ, অনেক গল্প বাকি আছে। ঋষিতার কথা শুনে অনুপম আমতা আমতা করে বলল, পর্ণা শোন, বলছি আচ্ছা আমিও না হয় কাল সকালেই যাব। হ্যাঁ রে, আমি জানতাম তুইও থাকবি, বলেই পর্ণা ঋষিতার দিকে তাকিয়ে হাসল। অনুপম লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, আপনি জ্ঞানদাময়ী অন্তর্যামী নারী, আপনি তো সবই জানেন। পর্ণা বলল, থামবি প্লিজ, এই চল নিচে যাই, অনেক বেলা হলো। হ্যাঁ তাই চল, বলেই অনুপম, পর্ণা ও ঋষিতা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। অনুপমের কাকিমা রান্নার হাতে যে খুবই ভালো সেটা সে ভালো মতোই জানত। খাবার টেবিলে বসে অনুপম তার কাকিমার হাতের রান্নার প্রশংসা এর আগে যে কতবার করেছে তার হিসেব নেই। দুপুরে ঋষিতা, অনুপম ও পর্ণা 3 জন একসাথে খেতে বসলো। খেতে খেতে অনুপম বলল, সত্যি কাকিমা, তোমার হাতের যে কি জাদু আছে, এত সুন্দর রান্না আমি কখনো খাইনি। কাকিমা বলল, খাসনি তো কি হয়েছে, বিয়ে করবি তারপর বউয়ের হাতে রান্না খাবি, আমি আর কি এমন পারি? এখনকার মেয়েরা কত নতুন নতুন রেসিপি শিখছে। অনুপম বলল, কাকিমা আরেকটু মাটন পাওয়া যাবে? এত সুন্দর মাটন কষা আগে খাইনি, হস্টেলের খাবার খেয়ে খেয়ে আমার মুখের স্বাদটাই চলে গেছিল। কাকিমা অনুপমকে আরও মাটন দিল। অনুপম বলল, সত্যি, এরপর রান্না যদি এখনকার সময়ের কোনো মেয়ে পারে, তাকে বিয়ে করতে দুবার ভাববো না। কাকিমা অনুপমকে কোনো উত্তর দিল না। ঋষিতার কাছে গিয়ে হেসে বলল, দেখো তোমার রান্নার কত প্রশংসা করছে। অনুপম খেতে খেতে অবাক হয়ে বলল, মানে? পর্ণা বলল, মানেটা খুব সোজা, আজকের মাটন রান্না ঋষিতা করেছে। অনুপম লজ্জা পেয়ে কি বলবে বুঝতে পারল না। খেতে খেতে ঋষিতার দিকে তাকিয়ে শুধু একবার বলল, ভালো। তারপর কোনো দিকে না তাকিয়ে আবার খাওয়াতে মন দিল। দুপুরে খাওয়া দাওয়ার পর অলস দুপুরে ঋষিতা খুব মনোযোগ দিয়ে একটা গল্পের বই পড়ছিল। এমন সময় অনুপম ঘরে এসে জিজ্ঞেস করল, বিভূতিভূষণ নাকি শরৎচন্দ্র? ঋষিতা বই থেকে চোখ তুলে বলল, রবীন্দ্রনাথ। বাহ, তো কি নাম গল্পের? বলল অনুপম। শেষের কবিতা, বলল ঋষিতা। আচ্ছা, আমার অনেক দিনের ইচ্ছে এই গল্পটা পড়ার, কিন্তু শেয়ার হয়ে ওঠেনি, বলল অনুপম। ঋষিতা বলল, বেশ তো,
আমার আরেকটু বাকি আছে, তাহলেই শেষ হয়ে যাবে আমার। রাত্রে বইটা নিয়ে পড়ো। আচ্ছা, তাহলে তো খুবই ভালো প্রস্তাব। এসব প্রেমের গল্প নিস্তব্ধ রাত্রেই পড়তেই বেশি ভালো লাগে, বলল অনুপম। ঋষিতা হেসে বলল, হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। সেটা হলো বইটা কাল সকালে ফেরত দিতে হবে, কারণ আমি সকালে ট্রেন ধরবো। প্রেমের গল্প পড়তে পড়তে আবার স্বপ্নের দেশে চলে যেও না যেন। অনুপম জানলার কাছে গিয়ে দূরে তাকিয়ে বলল, কিছু কিছু মুহূর্ত যেগুলো স্বপ্নেই ভালো লাগে, যেখানে সবটাই নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়। ঋষিতা হেসে বলল, আমাদের এটাই সবচেয়ে বড় ভুল। আমরা সব কিছু স্বপ্নের মতো সাজাতে চাই, কিন্তু বাস্তব যে অনেক আলাদা। স্বপ্নের ভালোবাসার মানুষকে কল্পনা করি, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু আদতে অনেক স্যাক্রিফাইস আর অনেক অ্যাডজাস্টমেন্ট লুকিয়ে থাকে। পর্ণা হঠাৎ ঘরে ঢুকতেই তারা দুজনেই কথা থামিয়ে দিল। পর্ণা বলল, কি রে, তোরা কি এত অ্যাডজাস্টমেন্ট করছিস রে? অনুপম হেসে বলল, তোর বাড়িতে এসে এই যে আমাদের একটা দিন অ্যাডজাস্টমেন্ট করতে হলো, সেটা নিয়ে আলোচনা করছি আর কি। পর্ণা ঋষিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার এই দাদাটিকে দেখে লাজুক মনে হলেও মনে তার নীরবে প্রেম বয়ে চলে, শুধু সুযোগ্য ভালোবাসার রমণীর অভাব। এই পর্ণা, ভালো হচ্ছে না কিন্তু, তোর সব সময় একটু বাড়াবাড়ি, বলে পর্ণার দিকে ভ্রু কুঁচকে তাকালো অনুপম। ঋষিতা হেসে বলল, এতে বাড়াবাড়ি কি আছে? মনে ভালোবাসা থাকবে, সেটা তো স্বাভাবিক। ভালোবাসাহীন হলে সে তো সুস্থ স্বাভাবিক মানুষ নয়। পর্ণা অনুপমকে বলল, তাহলে প্রেমের কবিতাগুলো কেন লিখিস রে, বল শুনি। ঋষিতা বলল, তুমি কবিতা লেখো নাকি? অনুপম লজ্জা পেয়ে বলল, ওই আর কি, একটু আধটু সময় পেলে লিখি। তো শোনাও দেখি একটা প্রেমের কবিতা। পর্ণা বলল, আর হ্যাঁ, এটাও বলে রাখি, ঋষিতা কিন্তু খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। অনুপম বলল, তাহলে যদি আমার কবিতা শোনাতে হয়, তাহলে কিন্তু ওকেও গান শোনাতে হবে। পর্ণা বলল, গান তো শুনবই, তুই এখন কবিতা শোনা দেখি। অনুপম বলল, আচ্ছা বাবা, শোন তাহলে। কবিতার নাম স্বপ্নচারিণী। কবিতাটা কাল রাতে ঘুম আসছিল না, তখন লিখেছি। পর্ণা হেসে বলল, কি ব্যাপার রে দাদা, মাঝরাতে প্রেমের কবিতা? আমার তো মনে হচ্ছে কুছ কুছ হো রাহা হে। অনুপম ভ্রুকুচকে বলল, পাকামি না করে শোন। অনুপম বলতে থাকে, কোন স্বপনের মুখখানি ধরা দিল আসি, সলাজনত চাহুনি মুখে মৃদু হাসি, আপন মনের চিরসখা আখি পাতে দিল দেখা, বাহু ডোরে বাঁধিতারে মোর গোপন হৃদয়ে বাসি। ঋষিতা এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে কবিতাটা শুনছিল। পর্ণা হেসে বলল, বাপরে দাদা, এ তো দেখছি রবি ঠাকুরকেও হার মানিয়ে দেবে। অনুপম রেগে বলল, তোর সবসময় আড্ডা, তাই না? যেটা বুঝিস না সেটা নিয়ে বকিস না একদম। ঋষিতা বলল, না অনুপম, তুমি খুব সুন্দর লেখো, আমার খুব ভালো লেগেছে, আর একটা শোনাও। ঋষিতার মুখে সে নিজের নাম শুনে অনুপম নিজেকে ধরে রাখতে পারল না, বলতে লাগলো, যদি বলি আমি তোমার আকাশ হতে চাই, তুমি মেঘ হয়ে কি ভেসে বেড়াবে তাতে? যদি বলি আমি তোমার সাগর হতে চাই, তুমি নদীর মতো মিশে যাবে আমাতে? বরং তুমি বন্য ফুল হয়েও, তোমার গন্ধে মিশব দিনে রাতে, অথবা হয়েও কোনো জঙ্গলি স্বর্ণলতা, আলম্ব হয়ে খুঁজব তোমাকে। যদি বলি আমি তোমার বৃষ্টি হতে চাই, তুমি ময়ূর হয়ে পেখম মেলবে তাতে? হব না তোমার পাহাড় চূড়া সুউচ্চ হিমালয়ে, বরং আমি দক্ষিণা বাতাস হব তোমার খোলা জানালায়। জানালার বাইরে দুটো প্রজাপতি এদিক ওদিক উড়ে বেড়ানো দেখতে দেখতে, সাথে অনুপমের কণ্ঠের কবিতা শুনে ঋষিতা যেন হারিয়ে গেছিল কোনো অজানা স্বপ্নের দেশে। ঘোর ভেঙে বলল, সত্যি খুব সুন্দর তোমার লেখা, শুনলে মনে যেন একটা শান্তি অনুভব হচ্ছে। অনুপম মুখে লজ্জা ভাব নিয়ে বলল, যখন মাথায় আসে লিখে ফেলি, মনের অনুভূতি চেপে রাখি না। পর্ণা ঋষিতাকে বলল, এবার তুই একটা গান কর, তোর এত সুন্দর গানের গলা, নে শুরু কর। ঋষিতা একটু ইতস্তত করে বলল, করতেই হবে? অনুপম বলল, হ্যাঁ, না হলে আজ আর ছাড়ছি না। ঋষিতা গান শুরু করল, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। ঋষিতার মিষ্টি গলায় এত সুন্দর গান শুনে অনুপম একভাবে ঋষিতার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর মিষ্টি গানের গলা সে আগে কখনো শুনেনি, যেন কোনো পাহাড়ি ঝর্ণার ধীর গতিতে বয়ে চলেছে। ঋষিতা গেয়ে চলেছে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে,
গান শেষ হলো। পর্ণা অনুপম দুজনেই হাততালি দিয়ে উঠল। অনুপম বলল, সত্যি ঋষিতা, তোমার গানের গলার কোনো তুলনা নেই। এই গানটা অনেকবার শুনেছি, কিন্তু আজ যেন ভেতর থেকে অনুভব করলাম। ঋষিতা লজ্জা পেয়ে বলল, থ্যাঙ্কস। পর্ণা হেসে ঋষিতাকে বলল, ঋষিতা, আমার মনে হচ্ছে আমাদের তিনজনের আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। এই যা, তোদের একদম ভুলে গেছি, একটু পর আমরা তিনজন বাইরে ঘুরতে বেরোবো। কাছেই একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে নিয়ে যাব তোদের। আজ রেডি হয়ে নে তাড়াতাড়ি। অনুপম বলল, এই তো এতক্ষণ পর বোনের মতো একটা কথা বললি। ঘরে বসে বসে একদম বোরিং লাগছে। ঋষিতা পর্ণাকে বলল, এখন তো অলরেডি 6:15 বাজে, তো বেরোবি কখন? হাতে অনেক সময়, অত ভাবিস না। 7টার সময় যাব, বেশিক্ষণ থাকবো না, জাস্ট খেয়ে ব্যাক টু হোম। ঘড়িতে ঠিক সন্ধে 7:10। পর্ণা অনুপম দুজনে ইতিমধ্যে রেডি হয়ে গেছে। ঋষিতা একটা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছে। পর্ণা বলল, তোকে তো একদম সদ্য ফোটা গোলাপের মতো লাগছে রে। ঋষিতা লজ্জা পেয়ে বলল, তোর মতো না হয় সুন্দরী নই, তাই বলে এমন বলিস না। পর্ণা অনুপমের দিকে তাকিয়ে বলল, না, আমার কথা যে মিথ্যে নয় তার প্রমাণ দেখতেই পাচ্ছি। একটা ছেলের মনে ঝড় তোলার জন্য যথেষ্ট। অনুপম এতক্ষণ ঋষিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকে দেখছিল। পর্ণার কথা শুনে বলল, হ্যাঁ মানে সে তো ঠিকই, তাড়াতাড়ি চল, লেট হয়ে গেল অনেক। তারা তিনজনেই সন্ধ্যার কল্যাণী শহরের সৌন্দর্যকে উপভোগ করবে বলে হেঁটে যাবে বলে ঠিক করল। অনুপম বলল, এই সন্ধ্যায় রাস্তার ধার দিয়ে হাঁটার মজাই আলাদা। ঋষিতা বলল, হ্যাঁ আমারও খুব ভালো লাগে, মনটা যেন খুব সতেজ লাগে। পর্ণা বলল, এই কল্যাণী শহর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরী। ঋষিতা বলল, আচ্ছা কল্যাণী নাম কেন? পর্ণা বলল, সে অনেক গল্প শুনেছি এই নিয়ে। অনুপম বলল, আমাদেরও অত তাড়া নেই, তুই বল কি গল্প, আমারও জানতে ইচ্ছে করছে খুব। পর্ণা বলতে শুরু করলো, আমি যতদূর জানি তরুণ বিধানচন্দ্রের প্রেমের সম্পর্কে ছিল কল্যাণী সরকারের সঙ্গে। কল্যাণী দেবী ছিলেন বিখ্যাত চিকিৎসক নীলরতন সরকারের কন্যা। নিজেদের প্রেমকে পূর্ণতা দিতে কল্যাণীকে বিয়ে করার আর্জি নিয়ে নীলরতনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিধানচন্দ্র রায়। তবে সেখান থেকে মেলে তীব্র প্রত্যাখ্যান। স্বনামধন্য ডাক্তার নীলরতন সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তার কন্যার ভরণ পোষণের দায়িত্ব নিতে বিধানচন্দ্র সক্ষম নন। এরপর ভগ্ন হৃদয় বিধানচন্দ্র উচ্চশিক্ষায় মন দেন, কিন্তু ভোলেননি নিজের ভালোবাসাকে। কল্যাণীর জন্য কোনোদিন অন্য কারোর সঙ্গে সংসার করেননি বিধানচন্দ্র। কল্যাণীও ভালোবাসতেন বিধানকে, তিনিও বিয়ে করেননি। এরপর হঠাৎই একদিন বিধানচন্দ্র খবর পান, এই ঘটনার বছর 3 পরে কল্যাণী আত্মহত্যা করেছেন। কল্যাণীর প্রতি বিধানচন্দ্রের ভালোবাসা ছিল অপার, আর তার প্রমাণ মেলে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে। সেই সময় পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু সমস্যায় জেরবার। ওই মোক্ষম সময় বিধানচন্দ্র বুঝেছিলেন কলকাতাতে হবে না, তিলোত্তমার অনতি দূরেই একটি নতুন টাউনশিপ গড়ে তুলতে হবে। সেই মতোই নদিয়া জেলায় গড়ে ওঠে একটি নতুন টাউনশিপ, আর বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই শহরের নাম নিচে দেন। শহরের নাম রাখেন নিজের প্রয়াত প্রেমিকার কল্যাণীর নামে। বুঝলি, এই হলো কল্যাণী নামের পেছনের কারণ। অনুপম বলল, বাবা, প্রেমের কত জোর! শাহজাহান তো রাজমহল বানিয়েছিলেন, আর ইনি তো গোটা শহর বানিয়ে দিয়েছেন প্রেমিকার নামে। ঋষিতা হেসে বলল, হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা হলে সবকিছু সম্ভব, কিন্তু এরকম ভালোবাসা এখন খুব কম। পর্ণা বলল, হ্যাঁ, এখন তো সবই দুদিনের প্রেম, আজ প্রেম করে কালকে ব্রেকআপ। অনুপম বলল, না, সবাই তেমন না, অনেকে আছে যারা সত্যিকারের ভালোবাসা চায়। ঋষিতা বলল, এরকম প্রেমিক প্রেমিকা সাহিত্যের গল্পেই পাওয়া যায়, বাস্তবে নেই। এখন যে যার নিজের স্বার্থে চলে। অনুপম বলল, কিন্তু কথা শেষ হলো না অনুপমের। একটা জোরে ধাক্কা দিয়ে রাস্তার ধারে ফেলে দিল ঋষিতাকে, সঙ্গে নিজেও হুড়মুড়িয়ে পড়ল। ঠিক তখনই একটা বাইক সজোরে ঋষিতার পাশ কাটিয়ে বেরিয়ে গেল। পর্ণা রীতিমতো হতবাক, হতভম্ব, কি করবে বুঝতে পারছে না। আর একটু হলেই একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। অনুপম ঋষিতা দুজনেই উঠে দাঁড়ালো। ঋষিতা রীতিমতো ভয় পেয়ে গেছে। পর্ণা ভারী গলায় অনুপমকে জিজ্ঞেস করলো, দাদা তুই ঠিক আছিস তো? অনুপম বলল, আমি ঠিক আছি। ঋষিতা, তোমার লাগেনি তো? ঋষিতা ঘাড় নেড়ে জানালো তার কোথাও চোট লাগেনি। অনুপম বলল, হাতে বাইক পেলে এসব ছেলেদের আর জ্ঞান থাকে না। বড় সড় দুর্ঘটনা যে ঘটেনি, এটাই ভাগ্যের জোর। তিনজনে আবার হাঁটা শুরু করলো। অনুপম একটু খুঁড়িয়ে হাঁটছে দেখে ঋষিতা বলল, তোমার পায়ে চোট লেগেছে, আমার জন্যই আজ এমনটা হলো।
আমিও অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম। অনুপম বলল, না, আমরা সাইডে ছিলাম, দোষ তোমার নয় ঋষিতা। ইতিমধ্যে তারা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের সামনে চলে এসেছে। রাস্তা পার হওয়ার সময় অনুপম ঋষিতার হাত ধরে বলল, আর একা ছাড়ছি না তোমাকে, তোমার দায়িত্ব এবার আমাকে নিতে হবে। ঋষিতা অনুপমের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে? পর্ণা হেসে বলল, মানে আর কি, তোর রাস্তায় চলার জন্য এবার একজনকে খুব প্রয়োজন। রাস্তা পার হয়ে তারা তিনজনে রেস্টুরেন্টে ঢুকলো। একটা ফাঁকা টেবিল খুঁজে বসে পর্ণা বলল, বল কি অর্ডার দেব? অনুপম হেসে বলল, আমাদের কোনো দাবি নেই, আপনি যা খাওয়াবেন সেটাই ফাইনাল হবে। পর্ণা ওয়েটারকে ডেকে বলল, 3 প্লেট মেক্সিকান রাইস আর চিকেন সালসা। ঋষিতা বলল, অনুপম না থাকলে এতক্ষণ আমি হয়তো হাসপাতালে থাকতাম। অনুপম বিরক্ত হয়ে বলল, প্লিজ ঋষিতা, এসব কেন বলছো? যেটা হয়নি সেটা মিটে গেছে, আবার কেন বলছো? ঋষিতা মুখে কিছু বলল না, শুধু অনুপমের দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবল। কয়েক মিনিটের মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। খেতে খেতে ঋষিতা অনুপমকে বলল, তোমার পায়ে লেগেছে তাই না? ও কিছু না, ঠিক হয়ে যাবে। অনুপম হেসে বলল, একটা জিনিস খেয়াল করেছিস পর্ণা? পর্ণা বলল, কোন জিনিস? অনুপম হেসে ঋষিতার দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু অনিচ্ছাকৃতভাবে বারবার তোর বান্ধবীর গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ছি। শুনে পর্ণা হো হো করে হেসে উঠল, বলল, সে আর বলতে, তোদের দুজনের একটা নিশ্চয়ই কানেকশন আছে, বুঝলি? ঋষিতা লজ্জা পেয়ে হেসে বলল, ভালোই হলো, হিসেব বরাবর হয়ে গেল। সেদিন ট্রেনে আমি তোমায় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলাম, আজ তুমি আমাকে বাঁচালে। অনুপম চোখ বড় বড় করে বলল, এটা তো ভেবে দেখিনি। পর্ণা হেসে বলল, আমার তো মনে হচ্ছে হিসেব নিকেশ সবে শুরু হলো। খাওয়া দাওয়া শেষ হলে তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। অনুপম বলল, না, আর হেঁটে ফিরবো না, অটোতে যাব। পর্ণা বলল, হ্যাঁ সেটাই ভালো, তাই চল। অটো করে তারা সেদিনের মতো বাড়ি ফিরল। ঘড়িতে তখন ঠিক 11টা। ঋষিতা শেষের কবিতাটা হাতে নিয়ে পড়ছে। পর্ণা পাশে শুয়ে মোবাইলে কি যেন একটা দেখছে, সেটা অনুপম বুঝতে পারল না। দরজায় দুটো টোকা দিয়ে অনুপম বলল, আসতে পারি? পর্ণা মোবাইল থেকে চোখ সরিয়ে বলল, তোর আবার কি দরকার রাত করে? ওই শেষের কবিতাটা নিতে এলাম। ঋষিতার দিকে তাকিয়ে বলল অনুপম। অনুপম হেসে বলল, আমার আর একটু বাকি আছে। আচ্ছা তুমি নিয়ে যাও, বাকিটা আমি কাল ট্রেনে পড়ে নেব। বলেই অনুপমের দিকে বইটা বাড়িয়ে দিল ঋষিতা। থ্যাঙ্কস, দেখা যাক রাতের মধ্যে শেষ করতে পারি কিনা। বলেই একটু মৃদু হেসে বইটা নিয়ে চলে গেল অনুপম। রাতে শুয়ে কেবল এপাশ ওপাশ করছে ঋষিতা। না, কিছুতেই ঘুম আসছে না। আজ অনুপম না থাকলে ঋষিতার একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। ঋষিতা বারবার ভাবতে লাগলো, অনুপম কিভাবে তাকে প্রায় জড়িয়ে ধরে হুড়মুড়িয়ে পড়েছিল, অনুপম কিভাবে তার হাত শক্ত করে ধরে রাস্তা পার করেছিল, কিভাবে তাকে নিয়ে চিন্তা বোধ করছিল। এসব কথা শুয়ে শুয়ে ভাবছিল ঋষিতা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজ সে ঋষিতাকে বাঁচালো। অনুপমের মতো ভদ্র মার্জিত ছেলে সত্যি এখনকার সময় খুব কম, কিন্তু কাল সকালে চলে যেতে হবে, তারপর হয়তো আর তেমনভাবে দেখা হবে না কখনো। এইসব ভেবেই মনের গভীরে কোনো এক সুপ্ত ব্যথা অনুভব করল ঋষিতা। এই ব্যথা কিসের সেটা ঋষিতাও জানে না। আজ অনুপমের জন্য সে এত টান অনুভব করছে, যেন এই ঋষিতার কল্পনার ক্যানভাসে আঁকা পুরুষ, যার সাথে সারাটা জীবন চোখ বুজে কাটিয়ে দেওয়া যায়। যে অনুপম আজ বলল তার দায়িত্ব নেবে, সে হয়তো অত ভেবে কথাটা বলেনি। কালকের পর থেকে সে তার ইউনিভার্সিটিতে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু অনুপমের মুখে নিজের দায়িত্ব নেওয়ার কথা শুনে ঋষিতার কোথাও যেন মনে হয়েছিল তার পরিবার বাদেও কেউ একজন আছে যে তার ভালো নিয়ে ভাবে, তার খেয়াল রাখে। এইসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল ঋষিতা। ঋষিতার পাশে পর্ণাও ঘুমোচ্ছে। ঋষিতা হঠাৎ অনুপম বলে চিৎকার করতেই ঘুমটা ভেঙে গেল পর্ণার। হতভম্ব মুখে জিজ্ঞাসা করলো, এই ঋষিতা, কি হলো? অনুপমকে এত রাতে ডাকছিস কেন? ঋষিতা তখন দরদর করে ঘামছে, দ্রুত নিঃশ্বাস পড়ছে, নিজেকে একটু সামলে বলল, উফ, আমি একটা খুব বাজে স্বপ্ন দেখলাম রে। পর্ণা জিজ্ঞাসু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি? ঋষিতা বলল, ওই বাইকটা অনুপমকে জোরে ধাক্কা মারলো। আর পর্ণা জিজ্ঞেস করলো, আর কি? ঋষিতা নিঃশ্বাস ফেলে বলল, আর রক্ত। পর্ণা ঋষিতাকে টেবিলে রাখা জলের বোতলটা এগিয়ে দিয়ে বলল, জল খা, মন শান্ত কর। আসলে এসব ভেবেছিস তাই দুঃস্বপ্ন এসেছে। বাবা ভোলানাথকে স্মরণ করে ঘুমিয়ে পড়, কালকে সকালে উঠতে হবে। পর্ণার কথা মতো ঘুমিয়ে পড়ল ঋষিতা। পরদিন সকাল। ঘড়িতে তখন সকাল 8টা। 9টার ট্রেন ধরবে ঋষিতা। আজ অনুপমকে একটু গম্ভীর লাগছে। আজ আর পর্ণার সাথে খুনসুটি নেই। চায়ের কাপে চুমুক দিয়ে অনুপম বলল, পর্ণা, এই দুদিন যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। আজ আবার ফিরে যেতে হবে, সে হস্টেল, ইউনিভার্সিটি যাওয়ার ব্যস্ততা। ঋষিতা মুখে কিছু বলল না। চায়ের কাপে চুমুক দিয়ে অনুপমের দিকে একভাবে চেয়ে রইল।
কালকের দুঃস্বপ্নের কথাটা যাতে অনুপম না জানতে পারে এটা আগেই পর্ণাকে বলে রেখেছিল সে। অনুপম যে সুস্থ অবস্থাতে আছে এটাই যেন ঋষিতার মনের শান্তি। পর্ণা বলল, হ্যাঁ, আমাদের তিনজনের যে এত ভালো বন্ডিং হবে আমি ভাবতে পারিনি, খুব মিস করবো রে। অনুপম বলল, হ্যাঁ, আমিও তোদের মিস করব খুব। অনুপম ঋষিতাকে বলল, ঋষিতা রেডি হয়ে নাও, তোমার তো 9:20 ট্রেন আর আমার 9:30। ঋষিতা বলল, তুমি তো হস্টেলে ফিরবে, শিয়ালদহ লোকাল ধরবে না? অনুপম বলল, না, একবার বাড়ি থেকে ঘুরে আসি, মায়ের শরীরটা ভালো নেই। কথাটা শুনে ঋষিতার মুখ আরো গম্ভীর হয়ে গেল। সে ভেবেছিল অনুপম হয়তো তার সাথে শিয়ালদহ অবধি যাবে, কিন্তু এখন দুজনের রাস্তা পুরো বিপরীত দিকে। অনুপম ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর সময় নেই পর্ণা, রেডি হয়ে নি। বলে অনুপম চেয়ার ছেড়ে উঠে ঘরে চলে গেল। এবার তাদের ফেরার পালা। ঋষিতা ফিরে যাবে তার বাড়িতে, অনুপম তার বাড়িতে। কাকা কাকিমার কাছে বিদায় নিয়ে ঋষিতা ও অনুপম দুজনেই স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পর্ণা তাদেরকে ছাড়তে স্টেশন অবধি এলো। স্টেশনে এসে অনুপম নিজের জন্য আর ঋষিতার জন্য টিকিট কেটে নিয়ে এসে ঋষিতার হাতে দিয়ে বলল, বালিগঞ্জ অবধি কাটা আছে। ঋষিতা হালকা হেসে বলল, থ্যাঙ্কস। শিয়ালদহগামী ট্রেনের ঘোষণা হতেই পর্ণা ঋষিতাকে বলল, সাবধানে যাস, নেমে ফোন করবি, খুব মিস করব তোকে, বলে জড়িয়ে ধরল পর্ণা। পর্ণাকে বিদায় জানিয়ে তারা ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে চলে গেল। প্ল্যাটফর্মে এসে ঋষিতা অনুপমকে বলল, সাবধানে ট্রেনে উঠবে, কারোর গায়ে যেন আবার হুমড়ি খেয়ে পড়ো না। অনুপম লজ্জা পেয়ে বলল, যার তার কাঁধে আমি হুমড়ি খেয়ে পড়ি না, তাছাড়া সবাই তো আর ঋষিতা নয়। ঋষিতা চোখ গোল গোল করে বলল, মানে? এই যা, একদম ভুলে গেছি, বলে অনুপম তার ব্যাগ থেকে গল্পের বইটা বের করে ঋষিতাকে দিল। ওপরে লেখা শেষের কবিতা। ঋষিতা বলল, থ্যাঙ্কস, আমার তো মনেই ছিল না বইয়ের কথা, তা কেমন লাগলো গল্পটা? অনুপম বলল, যেটা ছিল না সেটা না পাওয়া থাক, সব পেলে নষ্ট জীবন। ঋষিতা বলল, চাইলেও তো সব পাওয়া যায় না, কিছু জিনিস মনের মধ্যে রাখাই ভালো। ইতিমধ্যে স্টেশনে ট্রেনের মুখ দেখা যেতেই অনুপম ঋষিতার চোখে চোখ রেখে বলল, সাবধানে যাবে। ঋষিতা বলল, হুম। অনুপমের চোখে অনেক না বলা কথা জমে আছে, যেটার ভাষা ঋষিতা বোধহয় বুঝতে পারল, কিন্তু সে ভাষার অন্তর্নিহিত ব্যাখ্যা করার সময় আর নেই। ট্রেন আসতে ঋষিতা ট্রেনে উঠে পড়ল। অনুপম হাত নেড়ে বিদায় জানিয়ে সে তার নিজের কৃষ্ণনগর যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো। 10 মিনিট বাদে অনুপমও কৃষ্ণনগর লোকালে উঠে পড়ল। জানলার ধারে একটা জায়গা পেতে ঋষিতা সেখানে বসে তার শেষের কবিতার গল্পের শেষ অংশটুকু পড়বার জন্য ব্যাগ থেকে বইটা বার করল। বইয়ের প্রথম পাতা উল্টাতেই একটা ভাঁজ করা কাগজ দেখতে পেল সে। ঋষিতা কাগজের ভাঁজ খুলে দেখল তাতে একটা কবিতা লেখা, যদি বলো বন্ধু হতে, মুক্ত হাত বাড়িয়ে দেব, কিন্তু যদি তুমি চাঁদ চাও হয়তো পারবো না দিতে, যদি বলো ভব ঘুরে হতে, নিজেকে বিলিয়ে দিতে পারি মহা সমুদ্রের তীরে, হয়তো পারবে না আমাকে তোমার মনে বেঁধে রাখতে, যদি কখনো ক্লান্ত শরীর নুয়ে পড়ে আমার কাঁধে, সযত্নে হাত বোলাতে পারি তোমার খোলা চুলে, হয়তো পারবো না বারংবার ভালোবাসি বলতে, যদি বলো বন্ধু হতে, মুক্ত হাত বাড়িয়ে দেব, হয়তো পারবো না মনের মতো প্রেমিক হতে। নিচে অনুপমের নাম। কবিতাটা পড়ে অজান্তেই ঋষিতার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। সযত্নে কাগজটা ভাঁজ করে ব্যাগে রেখে দিল। ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ এলো। হোয়াটসঅ্যাপ খুলে ঋষিতা দেখল অনুপম মেসেজ করেছে, বসার জায়গা পেয়েছো? ঋষিতা রিপ্লাই দিল, হ্যাঁ জায়গা পেয়েছি, সাথে বইয়ের মধ্যে একটা ছোট চিরকুট পেয়েছি। অনুপম উত্তর দিল, ও, কালকে রাত্রে কবিতাটা লিখেছিলাম, ভুল করে বইয়ের মধ্যে রেখে দিয়েছি। ঋষিতা মেসেজ টাইপ করলো, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? অনুপম বলল, করো। ঋষিতা রিপ্লাই দিল, কবিতাটা কার জন্য লিখেছ? অনুপম রিপ্লাই দিল, যে জীবনে প্রেমিক নয়, একজন ভালো বন্ধু চায় তার জন্য। ঋষিতা উত্তর দিল, তাহলে? অনুপম বলল, আমার মুক্ত হাত বাড়িয়ে দিলাম, এবার দেখি তার হাতের অপেক্ষায় থাকি। ঋষিতা গাল টিপে হাসলো, টাইপ করলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, অনেক না বলা কথা বাকি আছে। অনুপম রিপ্লাই দিল, সেদিন ছাদে যে বললে বন্ধুহীন জীবন কাটাবে, তবে আজ কেন? ঋষিতা উত্তর দিল, হয়তো তোমারই জন্য, তোমারই অপেক্ষায় ছিলাম এতদিন। অনুপম রিপ্লাই দিল, সাবধানে যাও, নেমে ফোন করো, তোমার ফোনের অপেক্ষায় থাকবো। জানালার বাইরের ফুরফুরে হাওয়া ঋষিতার চুলগুলো উড়িয়ে মুখের উপর ফেলছে বারবার। ঋষিতা কানে হেডফোন দিয়ে গান চালিয়ে জানলার বাইরে তাকিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। তখনও হেডফোনে গান বেজে চলেছে,
মোরে ভাবনারে কি হাওয়া মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।